হ্যালো বন্ধুরা, আজকে আমি এক্সপ্লেনেশন করব এটি কোরিয়ান ড্রামা। আমরা সবাই জানি মানি ইজ দ্য সেকেন্ড গড, আর মানুষ যে কোনো মূল্যে টাকা ইনকাম করতে চায়। কেমন হবে যদি আপনি যা কিছু করেন তার জন্য আপনাকে টাকা দেওয়া হয়? চলুন আজকে আমরা দেখব মানুষ টাকার জন্য কি কি করতে পারে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ড্রামার শুরুতে জিনসু নামের একজন ছেলেকে দেখানো হয় যে অনেক বেশি পরিশ্রম করে, যে প্রতিদিন 2টি চাকরি করে যেন রাত দিন পরিশ্রম করে অনেক টাকা ইনকাম করতে পারে, কারণ সে অনেক টাকা ঋণ করেছে। যে টাকা সে তার বন্ধুর কথা শুনে স্টক মার্কেটে ইনভেস্ট করেছিল। দুর্ভাগ্যক্রমে স্টক মার্কেটের সকল শেয়ারসের দাম কমে যায় আর তার সকল টাকা লস হয়ে যায়। সে জানতো যে এত টাকা ঋণ কখনোই পরিশোধ করতে পারবে না, তাই সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। একটি ব্রিজে উঠে সুইসাইড করতেই যাবে, তখনই তার ফোনে মেসেজ আসে কেউ একজন 4 মিলিয়ন ইওয়ান তার অ্যাকাউন্টে জমা করে দিয়েছে, যা দেখে সে অবাক হয়ে যায়। হঠাৎ তার কাছে একটি বড় গাড়ি এসে দাঁড়ায় এবং তাকে গাড়িতে উঠতে বলে। গাড়িতে বসতে তাকে একটি বারের সামনে নিয়ে আসে। ভেতরে ঢুকতে সেখানে কিছু টাকা আর একটি চিঠি ছিল। চিঠিতে লেখা ছিল তাকে দ্য 8 শোর জন্য ইনভাইট করা হয়েছে। এটি এক ধরনের গেম যেখানে থাকার জন্য তাকে কোনো স্কিলের দরকার নেই এবং সেখানে থাকার জায়গা, খাবার সবকিছুই ফ্রিতে দেওয়া হবে। আর সেখানে থাকলে প্রতি মিনিটের জন্য তাকে টাকা দেওয়া হবে। সময়ের সাথে সাথে প্রাইস মানিও বাড়তে থাকবে। আর এই গেম শেষ হবে যেদিন ঘড়িতে টাইমার শূন্য হয়ে যাবে। যদি সে রাজি থাকে তাহলে পাশেই রাখা কার্ডে যে কোনো নাম্বার নিয়ে প্রবেশ করতে পারে, আর না হয় 20 মিলিয়ন ইওয়ান নিয়ে চলে যেতে পারে। জিনসু 20 মিলিয়ন ইওয়ান নিয়ে চলেই যাবে। ঠিক তখনই তার মনে হয় এই টাকা দিয়ে হয়তো সে ঋণ পরিশোধ করতে পারবে, কিন্তু বাকি জীবন তাকে আবারও সে অভাবের মধ্যে থাকতে হবে। তার থেকে বরং শোতে অংশ নিয়ে আরো বেশি টাকা অর্জন করা সম্ভব। তাই সে কার্ডের 3 নাম্বার নিয়ে শোতে চলে যায়। আর গেমের ভেতরে ওই 3 নাম্বারই তার পরিচয় হতে চলেছে। ভেতরে আসতেই সে অনেক বড় একটি হল রুমের মতো দেখতে পায়, যেখানে 8টি ফ্লোর ছিল আর তাকে গাইড করার কেউ ছিল না। তাই সে নিজেই বিল্ডিং এর 3য় তলায় চলে যায়। 3rd ফ্লোরে একটি রুম ছিল যেখানে একটি মনিটর, টেলিফোন আর অনেকগুলো সিসি ক্যামেরা ছিল। রুমের ভেতর বসারও কিছু ছিল না, সেখানে শুধু ইউনিফর্ম আর একটি রুল বুক ছিল। বইয়ের ভিতর লেখা ছিল গেমে থাকলে প্রতি মিনিটে তাকে 30,000 ইওয়ান দেওয়া হবে। কল করে সে যে কোনো কিছু চাইতে পারে, কিন্তু তার জন্য টাকা লাগবে, আর এই টাকা তার প্রাইস মানি থেকে কাটা হবে। এবং সেখানে থাকা ক্যামেরার কোনো ক্ষয়ক্ষতি করলে তারা শুধুমাত্র অর্ধেক টাকাই পাবে। তারপর সে তার ইউনিফর্ম পরে নেয়। ইউনিফর্ম পরতেই একটা টাইমার চালু হয়ে যায় আর প্রতি মিনিটের জন্য তার অ্যাকাউন্টে 30,000 টাকা করে বাড়তে থাকে, যা দেখে জিনসু অনেক খুশি হয়। আর এইভাবে কয়েক ঘন্টা সময় পার হয়ে যায়। তারপর সে ঘুমাতে চায়, তাই সে কল করে বালিশের বিছানা অর্ডার করতে চায়, কিন্তু দাম শুনে সে অবাক হয়ে যায়, কেননা বাইরের দুনিয়া থেকে 10 গুণ বেশি দাম ছিল সবকিছুর। সব থেকে কম দামি ছিল নিউজ পেপার। তাই সে নিউজ পেপার অর্ডার করে সেটা দিয়ে রাতে ঘুমিয়ে যায়। সকালে ঘুম ভাঙে বাহিরে মানুষের কথাবার্তা শুনে। বাইরে আসতেই দেখে এখানে তার মতোই আরো 7 জন ছিল, যেখানে সবার জামাতেই আলাদা আলাদা নাম্বার ছিল আর তারা তাদের নাম্বার অনুযায়ী ফ্লোরের মধ্যে থাকে। সবাই তো অনেক খুশি ছিল, কিন্তু সবাই ভাবে তাদের এখানে নিয়ে আসার কারণটা কি আর কে তাদের নিয়ে এসেছে। তারপরে সবাই একটি বড় টাইমার দেখতে পায়, যেখানে 35 ঘন্টার সময় কাউন্ট হচ্ছিল। যখন এই টাইমার শেষ হবে তাদের গেমও শেষ হয়ে যাবে। টাইমারের নিচে একটি টেলিফোন ছিল, যার মাধ্যমে তারা যে কোনো কিছু অর্ডার করতে পারবে, কিন্তু তাদের কেউই জানে না কোনো কিছু অর্ডার করলে তাদের কত টাকা দিতে হবে। সবাই ভাবতে ভাবতেই নাম্বার 6 একটি সিগারেট অর্ডার করে নেয়। সিগারেটের প্যাক অর্ডার করতেই টাইমার থেকে 2 মিনিট মাইনাস হয়ে যায়। তারপর সবাই বুঝে যায় কোনো কিছু অর্ডার করলে টাইমার থেকে সময় কমে যায়। যত সময় কম হবে তাদের টাকার পরিমাণও কমে যাবে। তাই তারা সিদ্ধান্ত নেয় শুধুমাত্র খুব প্রয়োজনীয় জিনিসই তারা অর্ডার করবে সেখানে। আর সব থেকে দরকারি ছিল গোসল করার জিনিস। ফ্রেশ হয়ে গোসল করে সবাই নিচে চলে আসে, কারণ আরো একটি সমস্যা ছিল, তারা কেউই কোনো খাবার পায়নি, শুধুমাত্র নাম্বার 8 ছাড়া। নাম্বার 8 বলে, রাতে আমার রুমে অনেকগুলো খাবার আসে আর আমি সবগুলি খাবারই আমার কাছে রেখে দিয়েছি। তারপর সবাই বুঝতে পারে সেখানে একটি লিফট আছে, যা এক এক করে 8টি ফ্লোরের সাথে সংযুক্ত। যেহেতু নাম্বার 8 রাতে সব খাবার তার রুমে রেখেছে, তাই বাকিরা কেউই কোনো খাবার পায়নি। সবাই নাম্বার 8-এর রুমে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যেন তারা তাদের খাবার খেতে পারে। রুমে এসেই সবাই অবাক হয়ে যায়, কেননা নাম্বার 8-এর রুম সবার রুমের থেকে বড় আর লাক্সারিয়াস ছিল। তাছাড়া নাম্বার 8 তাদের সবার থেকে প্রতি মিনিটে টাকাও বেশি পাচ্ছে। সে হিসেবে নাম্বার 1 সব থেকে কম টাকা পাচ্ছে। সে প্রতি মিনিটে শুধুমাত্র 10,000 ইওয়ান পাচ্ছে। তারপর সবাই বুঝতে পারে প্রতি ফ্লোরের জন্য আলাদা আলাদা সুবিধা আর টাকার পরিমাণও আলাদা। আর সবাই ভাবতে থাকে
তারা কেন বড় নাম্বার চুজ করেনি। সবাই খাবার খেয়ে নেয় আর বেশি হওয়া খাবার রেখে দেয় যেন যখন ক্ষুধা লাগবে তখন তারা খেতে পারে আর খাবার অর্ডার করতে না হয়। খাওয়া শেষ হতেই নাম্বার 4 জুড়ে চিৎকার করে আর সবাই তাড়াতাড়ি নিচে চলে আসে। তারপর দেখে টাইমারে শুধুমাত্র 15 মিনিট বাকি ছিল। এমনটা এই জন্য হয়েছে কেননা নাম্বার 8 অনেক দামি দামি ড্রেস অর্ডার করেছিল। তারপর সবাই নাম্বার 8 এর উপরে রেগে যায় কারণ শুধুমাত্র 15 মিনিট আছে। এই সময় তারা কম টাকায় প্রাইজ মানি পাবে আর এই টাকায় তাদের সাথে নিয়ে যেতে হবে। তারপর নাম্বার 8 বলে, আমি জানি সময় কিভাবে বাড়াতে হয়, তোমরা সবাই সিঁড়িতে ওঠানামা করতে থাকো, তাহলে টাইম অটোমেটিক ভাবে বাড়তে থাকবে। কিন্তু কেউ বিশ্বাস করে না। তারপর সবাই বাধ্য হয়ে 15 মিনিট সিঁড়ি দিয়ে উঠানামা করতে থাকে। সব থেকে সমস্যা হয় নাম্বার 1 এর, কেননা তার হাঁপানির সমস্যা ছিল। অন্যদিকে 15 মিনিট সিঁড়ি দিয়ে দৌড়ানোর পরও টাইমারের সময় বাড়তে না দেখে সবাই হাল ছেড়ে দেয়। কিন্তু একটু পরে সবাই খুশি হয়ে যায় কারণ হঠাৎ করে তাদের সময় 24 ঘন্টা আবারও বেড়ে যায়। তাদের খুশি আরো একটি কারণ ছিল, তারা এখন জেনে গেছে টাইমারের সময় কিভাবে বাড়ানো যায়। তাই এখন তারা তাদের ইচ্ছে মতো টাইম বাড়াতে পারবে আর তাদের টাকার পরিমাণও বাড়তে থাকবে। তারপর তারা প্রতিদিনই সিঁড়ি দিয়ে দৌড়াতে থাকে। এতে তাদের সময় তো বাড়তেছিল কিন্তু রাতে তারা অনেক বেশি টায়ার্ড হয়ে শুয়ে পড়তো। তারপর তারা একটি প্ল্যান করে, তারা সবাই দুটি গ্রুপে ভাগ হয়ে যায়। একদিন এক গ্রুপ দৌড়াবে আর অন্য গ্রুপ বিশ্রাম করবে। পরের দিন ওই গ্রুপ দৌড়াবে আর অন্য গ্রুপ বিশ্রাম করবে। এইভাবে সময়ও বাড়তে থাকবে আর তাদের টায়ার্ডও কম লাগবে। কিন্তু সমস্যা হয় নাম্বার 1 যে গ্রুপে ছিল, কেননা সে বেশি দৌড়াতে পারে না। তাই নাম্বার 6 আর নাম্বার 8 তাকে অনেক কথা শোনায়। এইটা দেখে নাম্বার 2 বলে এখন থেকে সে নাম্বার 1 এর পরিবর্তে দৌড়াবে, যার কারণে নাম্বার 2 কে প্রতিদিনই দৌড়াতে হবে আর সে বিশ্রামের সময় কম পাবে। তারপর নাম্বার 2 এর কষ্ট দেখে জিনসু বলে একদিন সে নাম্বার 1 এর পরিবর্তে দৌড়াবে যেন নাম্বার 2 কিছুটা বিশ্রাম নিতে পারে। এইভাবে সময় যেতে থাকে। কিন্তু তাদের সামনে আরেকটি সমস্যা দেখা দেয়, সবার রুমেই টয়লেট ওয়েস্ট বেড়ে গিয়েছিল, যার জন্য সবাই সমস্যার মধ্যে ছিল। এটা শুনে নাম্বার 1 বলে, আমি তো দৌড়াতে পারি না, তাই সবার টয়লেট আমার রুমে রেখে সবাইকে সাহায্য করতে পারি। তারপর সবাই সবার টয়লেট ওয়েস্ট লিফটের মাধ্যমে নাম্বার 1 এর রুমে পাঠাতে থাকে। একটা সমস্যা শেষ না হতেই আরেকটি সমস্যা তাদের সামনে চলে আসে। তারা প্রতিদিন সিঁড়িতে দৌড়াতে থাকলেও আগের তুলনায় তারা সময় কম পাচ্ছে। সবাই বিষয়টি নিয়ে ভাবতে থাকে। হঠাৎ একদিন নাম্বার 4 অসুস্থ হয়ে যায়। সবাই তাকে বাঁচানোর জন্য ওষুধ অর্ডার করার সিদ্ধান্ত নেয়। তাই কয়েকজন তাকে তুলে নিয়ে যায়, কিন্তু তাদের দুজন অর্ডার করতে দিতে চায় না, কারণ এতে তাদের সময় এবং টাকা দুটোই কমে যাবে। এই দুজন অনেক বেশি সেলফিশ ছিল। এটা দেখে নাম্বার 2 এর অনেক রাগ হয়। যদিও সে একজন মেয়ে কিন্তু অনেক সাহসী ছিল। নাম্বার 6 এর সাথে সে লড়াই করতে থাকে। তাদের মধ্যে খুব মারামারি হয় এবং দুজনেই আহত হয়। হঠাৎ করে নাম্বার 7 খেয়াল করে যে সময় বেড়ে 40 ঘন্টা হয়ে গিয়েছে। এটা দেখে সে বুঝে যায় এখানে থাকা সকল ক্যামেরা তাদের মনিটর করছে আর গেম শো বাস্তবে মানুষদের দেখানো হচ্ছে। তাই তারা যত বেশি মানুষদের আনন্দ দিতে পারবে তারা তত বেশি সময় পাবে। এই সময়টা সিঁড়িতে দৌড়ানোর জন্য তারা পায়নি। একটু আগে তারা যে লড়াই করেছে এতে করে মানুষরা আনন্দ পেয়েছে, তাই তারা সময়ও পেয়েছে। তারা সবাই একত্রে বসে ভাবতে থাকে তারা কিভাবে মানুষদের আনন্দ দিতে পারে, যার ফলে তারা সময় বেশি পাবে। তারপর একজন সিদ্ধান্ত নেয় তারা তাদের নিজেদের ট্যালেন্ট দেখাবে যেন দর্শকরা বেশি আনন্দ পায় আর তারা সময় বেশি পায়। সবাই রাজি হয়, কিন্তু জিনসু চিন্তায় পড়ে যায় কেননা তার মধ্যে কোনো প্রতিভাই ছিল না। তারপর তারা তাদের প্রতিভা দেখানো শুরু করে। প্রথমে নাম্বার 7 তার নাক দিয়ে বাঁশি বাজাতে থাকে, যার ফলে দর্শকরা অনেক আনন্দ পায় আর তারা 20 ঘন্টা সময় পেয়ে যায়। সবাই অনেক খুশি হয় আর বলে আজকের মতো অনেক হয়েছে, কালকে থেকে সবাই সবার প্রতিভা দেখাবে। তারা আরো একটি সিদ্ধান্ত নিতে চায়, তারা কতদিন এই গেমে থাকবে, কারণ কেউ তো আর সারা জীবন শুধু টাকায় কামাবে না। এই টাকা দিয়ে গেম থেকে বের হয়ে বড়লোকে জীবনযাপন করতে চায়। এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নাম্বার 1 এর উপর ছেড়ে দেয়, কেননা সে সবার থেকে কম টাকা পাচ্ছে। তারপর নাম্বার 1 বলে আমার 100 মিলিয়ন ইউয়ান দরকার। তার কাছে 25 মিলিয়ন ইউয়ান আছে আর বাকি টাকার জন্য তাকে 75 দিন গেমের ভেতরে থাকতে হবে। সবাই 75 দিন থাকতে রাজি হয়, কারণ যতদিন থাকবে তারা তত বেশি টাকা পাবে। 75 দিন মানে 1800 ঘন্টা। তাই সবাই ভাবতে থাকে এত ঘন্টা সময় তারা তাদের কোন কোন ট্যালেন্ট দেখাবে। পরের দিন একটি মেয়ে অনেক সুন্দর একটি গান গায়, যার জন্য তারা 15 ঘন্টা পায়। তারপর নাম্বার 6 তার প্রতিভা দেখায় এবং তার শক্তি প্রদর্শনী করে অনেকগুলো টাইলস ভেঙে অনেক বেশি সময় পায়। অন্যজনও নাম্বার 6 এর মতো তার শক্তি প্রদর্শনী করে টাইলস আর কাঠ ভেঙে 17 ঘন্টা সময় পায়, কিন্তু তার হাতে অনেক ব্যথা পায়। তারপর যখন নাম্বার 4 এর পালা আসে সে খুব বাজে গান গায়, যার কারণে সে শুধুমাত্র 4 ঘন্টা সময় পায়।
তারপর যখন সে স্টেজ থেকে নামতে যাবে তখন পা পিছলে নিচে পড়ে যায়, যার ফলে সে আরো 5 ঘন্টা সময় পেয়ে যায়। তারপর চিনসু সিরিয়াল আসে, আর সে এমন অদ্ভুত আর ফালতু ডান্স করে যে সবাই তার মজা নেয় এবং সে শুধুমাত্র 18 মিনিট সময় পায়। তারপর নাম্বার 1 এসে জোকারের অভিনয় করে এবং সবাই অনেক বেশি আনন্দ পায়, যার ফলে সে 30 ঘন্টা সময় পায়। কিন্তু যখন নাম্বার 8 এর সিরিয়াল আসে, সে কোনো ট্যালেন্ট না দেখিয়ে নাম্বার 6 কে নিয়ে তার রুমে চলে যায়, আর এইটার জন্য সে 69 ঘন্টা সময় পায়। যেহেতু এখন সময় বাড়ানোর জন্য তাদের সিঁড়ি দিয়ে দৌড়ানোর দরকার নেই, তাই সবাই সিদ্ধান্ত নেয় তাদের টয়লেট ওয়েস্টগুলো নাম্বার 1 এর রুম থেকে অন্য রুমে নেওয়া দরকার। তারা ভোটিং করবে, যে নাম্বারে ভোট বেশি হবে তার রুমে রাখা হবে। সবাই সিদ্ধান্ত নেয় নাম্বার 8 কে ভোট দিবে, কারণ তার রুম সব থেকে বড় আর খুব সহজেই রাখা যাবে। ভোট দেওয়ার পর দেখা যায় নাম্বার 8 ভোট বেশি পেয়েছে, তাই সবাই নাম্বার 8 এর রুমে রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু নাম্বার 8 সরাসরি না করে দেয়, আর সবাই নাম্বার 8 এর উপর রেগে যায়। কিন্তু তারা জানেই না তাদের সাথে কি করতে চলেছে নাম্বার 8। পরের দিন থেকে নাম্বার 8 তার রুম লক করে দেয়, আর সব খাবার তার রুমে রাখা শুরু করে, যার ফলে সবাই ক্ষুধায় ক্লান্ত হয়ে যায়। তাদের কিছুই করা ছিল না, কারণ সবাই ক্ষুধায় অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। নাম্বার 4 তো ভেবে নিয়েছিল সে কল করে টাইমারের সময় কমিয়ে গেম শেষ দিতে বলবে আর বাইরে বের হয়ে খাবার খাবে। কিন্তু নাম্বার 1 তার পায়ে ধরে আর বলে তার 100 মিলিয়ন ইউয়ানের অনেক দরকার, আর কয়েকটা দিন মাত্র। তার এই অবস্থা দেখে নাম্বার 3 মানে জিনসু বলে তার কাছে এটা সলিউশন আছে। সবার টয়লেট ওয়েস্ট সে তার রুমে রাখবে, আর সবাই মিলে নাম্বার 8 এর কাছে গিয়ে ক্ষমা চাইবে। নাম্বার 4ও কিছু টয়লেট ওয়েস্ট নিজের রুমে রাখতে রাজি হয়। তারপর সবাই নাম্বার 8 এর কাছে ক্ষমা চায়, আর ফাইনালি সবাই আগের মতো খাবার খেতে পারে। যেহেতু নাম্বার 8 আবারও ফিরে এসেছে, তাই আবারও তারা একটি টিম হয়ে যায়। তারপর তারা আবারও মানুষদের আনন্দ দিয়ে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়। তারা এমন একটি গেম চালু করে যেখানে যে কিং হবে তার আদেশ সবাইকে মানতে হবে। গেমের ভিতরে একটি রুলস ছিল, যে কিং এর আদেশ না মানবে তাকে ট্রিজার গানের শক দেওয়া হবে। সর্বপ্রথম নাম্বার 8 কিং হয় এবং সে নাম্বার 6 আর নাম্বার 2 কে লড়াই করার জন্য বলে। কেউ মানতে না চাইলে নাম্বার 8 গেমের রুলসের কথা বলে। তারপর শুরু হয় নাম্বার 2 আর নাম্বার 6 এর মধ্যে লড়াই। প্রথমে তো নাম্বার 2 নাম্বার 6 কে অনেক মারতে থাকে, কিন্তু একটা পর্যায়ে নাম্বার 2 এর হাতে ব্যথা শুরু হয়, আর এই সুযোগে নাম্বার 6 নাম্বার 2 কে অনেক বেশি মারতে থাকে। মারতে মারতে নাম্বার 2 কে আধমরা বানিয়ে দেয়। তারপর সবাই মিলে নাম্বার 6 কে দূরে সরিয়ে দেয়, আর সবাই সিদ্ধান্ত নেয় এরপরে এই গেমে আর কোনো লড়াই হবে না। কিন্তু লড়াইয়ের কারণে তারা 40 ঘন্টা সময় পেয়ে যায়, তাই গেম আবারও কন্টিনিউ করে। কিন্তু মজার বিষয় হলো প্রতিবার নাম্বার 8 কিং হয়, আর না হয় নাম্বার 4 কিং হয়, আর তারা অদ্ভুত সব কাজ করতে বলে, যার কারণে সবারই অনেক সমস্যা হতে থাকে। এদের মধ্যে নাম্বার 7 অনেক বেশি চালাক ছিল। সে রাতে না ঘুমিয়ে পাহারা দিতে থাকে, আর দেখে নাম্বার 4 রাতের বেলা বল পরিবর্তন করত। তারপর নাম্বার 7 তাকে ধরে ফেলে আর বলে যে আবার যদি এমনটা করে তাহলে সে সবাইকে জানিয়ে দিবে। পরের দিন সকালে গেমে যখন নাম্বার 8 আর 4 এর পরিবর্তে নাম্বার 7 কিং হয়, তারপর সে নাম্বার 8 কে তার আদেশ দেয়। কিন্তু নাম্বার 8 কাজ করতে রাজি না হওয়ায় তাকে পানিশমেন্ট দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু শক দেওয়ার আগেই নাম্বার 6 তাকে লাথি মেরে ফেলে দেয়, কেননা নাম্বার 6 নাম্বার 8 এর প্রেমে পড়ে গিয়েছিল। এটা দেখে সেখানকার সবাই অবাক হয়ে যায়। নাম্বার 6 সবাইকে জানিয়ে দেয় নাম্বার 4, নাম্বার 6 আর নাম্বার 8 কোনো কাজ করবে না, তারা একটি টিম হয়ে গিয়েছে। তারপর তারা নাম্বার 7 কেও তাদের টিমে জয়েন করতে বলে, কারণ তারা জানতো নাম্বার 7 সবার থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল, আর নাম্বার 7ও তাদের সাথে যোগ দেয়। তারা বাকিদের উপর অত্যাচার করতে থাকে, আর বাকি 4 জনও তাদের কথা মানতে বাধ্য হয়, কারণ তা না হলে নাম্বার 8 তাতে খাবার দিবে না। তারপর নাম্বার 8 বলে এখন যতদিন বাকি আছে সে সময়টা তোমাদেরই অর্জন করতে হবে, আমরা কোনো কাজ করব না। গেমটাকে আরো বেশি আকর্ষণীয় করতে নতুন রুলস করা হয়। বাকি 4 জনের প্রত্যেককে আলাদা আলাদাভাবে 2 ঘন্টা পেতে হবে। তার পরিবর্তে তোমরা 3 কয়েন্স পাবে, আর এই 3 কয়েন্সের পরিবর্তে আমি তোমাদের খাবার আর পানি দিব। যদি 1 কয়েন পাও তাহলে শুধু পানি দিব, আর 2 কয়েন পেলে শুধু খাবার দিব, আর 3 কয়েন্স পেলে খাবার পানি দুটোই দিব। তারপর নাম্বার 7 আরো একটি রুলস করে যে ফার্স্ট হবে তাকে ছেড়ে দেওয়া হবে, বাকি 3 জনকে পানিশমেন্ট দেওয়া হবে। 3 জনকে একটি বলের সাথে বেঁধে দেওয়া হবে, আর যে ফার্স্ট হবে তার চোখ বেঁধে তার হাতে ব্যাট দেওয়া হবে এবং সে তার ইচ্ছে মতো মারতে থাকবে। এটা শুনে 4 জন অবাক হয়ে যায়, কিন্তু তাদের আর কোনো রাস্তা ছিল না। তারপর নাম্বার 7 তাদের শরীরের একটি অংশ চুজ করতে বলে, আর নাম্বার 6 সেই অংশকে বেঁধে দেয়।
বাধার পর নাম্বার 6 তাদের লুকাতে বলে, আর একটু পর তাদের খুঁজে খুঁজে বের করে মারধর করতে থাকে। নাম্বার 3 মানে জিনসও অনেক ভয় পেয়ে যায়, তাই সে টেবিলের নিচে লুকিয়ে যায়, আর সবার শেষে তাকে খুঁজে পায়, তাই সে গেমে বিজয়ী হয়। বিজয়ী হওয়ার কারণে জিনসুকে মারে না, আর গেমের রুলস অনুযায়ী সে তার চোখ বেঁধে তার গ্রুপের একজনকে মারবে। সে ব্যাট ঘুরিয়ে নাম্বার 1-এর মুখে মারে, এতটাই জোরে আঘাত করে যে নাম্বার 1-এর মুখ দিয়ে রক্ত বের হতে থাকে। নাম্বার 6 আর 8 অনেক খুশি হয়, আর জিনসু চোখ খুলতেই নাম্বার 1-কে দেখতে পায়, আর সে ক্ষমা চায়। নাম্বার 1ও জিনসুকে ক্ষমা করে দেয়, কারণ সবকিছুর পিছনে নাম্বার 6 আর নাম্বার 8 দায়ী ছিল। তারপর তারা দেখতে পায় তারা 36 ঘন্টা সময় পেয়েছে। 36 ঘন্টায় তারা অনেক কয়েন্স অর্জন করে। কিন্তু নাম্বার 7 আরো একটি রুলস দেয় যেন গেমটি আরো বেশি মজাদার হয়। সে বাকি 4 জনকে একটি পেজে নাম্বার লিখতে বলে। যদি 4 জনের মোট নাম্বার 9-এর কম বা 10-এর বেশি হয় তাহলে তারা কোনো কয়েন পাবে না। জিনসু অনেক ভাবার পর এটি নাম্বার লিখে, কিন্তু 4 জনের মোট নাম্বার যোগ করার পর তা হয় 7, তাই তাদেরকে মোট 7টি কয়েন দেওয়া হয়। 3 জনকে 2টি করে কয়েন দেওয়ার পর জিনসু শুধুমাত্র একটি কয়েন পায়, যা দিয়ে সে শুধুমাত্র পানির বোতল কিনতে পারে। এমনটা করার কারণ হচ্ছে দর্শকরা এইসব দেখবে আর আনন্দ পাবে, যেন তারা আরো বেশি সময় পায়। এইভাবে দিন যেতে থাকে, আর প্রতিদিনই নাম্বার 6 তাদের উপর অত্যাচার করতে থাকে। ওই 4 জন এতটাই বিরক্ত হয়ে গিয়েছিল যে তারা সিদ্ধান্ত নেয় হয় তারা এই গেম থেকে বের হয়ে যাবে, আর না হয় নাম্বার 6 আর 8-এর উপর প্রতিশোধ নিবে। তারপর তারা নাম্বার 1-এর রুমে গিয়ে অনেক প্ল্যান করে, কিন্তু তাদের এই খবর নাম্বার 7 জেনে যায়। কিন্তু নাম্বার 7 নাম্বার 6 আর 8-কে কিছু বলে না, কারণ সে জানতো এই দুজন তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করছে। তারপর সেদিন আসে যেদিন তারা তাদের প্ল্যান মতো কাজ করবে। নাম্বার 1 ব্যথার অভিনয় করে জোরে জোরে চিৎকার করতে থাকে। চিৎকার শুনে নাম্বার 6 আর নাম্বার 8 নিচে চলে আসে। নাম্বার 6 নাম্বার 1-এর রুমে ঢুকতেই দেখে নাম্বার 2 আর জিনসো আগে থেকে রুমে লুকিয়েছিল, আর সাথে সাথে 3 জন মিলে নাম্বার 6-কে মারতে শুরু করে। কিন্তু সবাই দুর্বল থাকার কারণে নাম্বার 6 সবাইকে মারতে শুরু করে, আর ট্রিজার গান বের করে শক দিতে যাবে। তারপর দেখে ট্রিজার গানে ব্যাটারি ছিল না। দেখানো হয় নাম্বার 7 ব্যাটারি বের করে রেখেছিল। ফাইনালি জিনসুর টিম জিতে যায়, আর নাম্বার 4, 6 আর 8-কে বন্দি করে নেয়, কিন্তু তাদের মত অত্যাচার না করে রুমে বন্দি করে রাখে আর তাদের খেয়াল রাখে। তারপর তারা সিদ্ধান্ত নেয় তারা আর কোনো সময় বাড়াবে না, কেননা তারা যে টাকা পেয়েছে তাই অনেক। এখন তারা শুধু খাবার খাবে আর ভালোভাবে গেম শেষ করবে। সবাই মেনে নেয়, কিন্তু নাম্বার 1-এর এখন 100 মিলিয়ন ইউয়ান হওয়া বাকি ছিল। তারপর সবাই সিদ্ধান্ত নেয় গেম থেকে বের হয়ে সবাই কিছু কিছু করে দিয়ে 100 মিলিয়ন ইউয়ান করে দিবে। তাদের সময় প্রায় শেষই হয়ে যাবে। এমন সময় নাম্বার 5 বন্দি সাথীদের খেয়াল রেখে সবাই একসাথে খাবার খেয়ে ঘুমাতে যায়। পরের দিন সকাল হতেই সবাই খুশি হয়, কারণ আজকে তারা গেম থেকে বের হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে দেখে টাইমারে 45 ঘন্টা আরো বেড়ে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? তাই সবাই বন্দি হওয়া সাথীদের কাছে যায়। গিয়ে দেখে কেউ একজনের দাঁত তুলে নিয়েছে, আবার কারো পায়ের সব আঙ্গুল কেটে নিয়েছে। সবাই অনেক খারাপ অবস্থায় ছিল, তাই গেমের টাইমারও বেড়ে গিয়েছিল। এইসব দেখে নাম্বার 2 অনেক রেগে যায় আর এই রহস্য বের করতে চায়। তাই সে সবাইকে সবার রুমে লক করে দেয়, শুধুমাত্র নাম্বার 5-কে লক না করে রাখে, যেন সবার খেয়াল রাখতে পারে। কারণ নাম্বার 5-এর এমনিতেও এতটা সাহস নেই যে সে এমনটা করবে। এই সুযোগটাই নাম্বার 6 ব্যবহার করে। সে নাম্বার 5-কে তার কথার জালে ফাঁসিয়ে নেয় আর বলে, নাম্বার 2 আমাদের সাথে খারাপ করছে, তাই যদি আমাদের ভালো চাও তাহলে আমার বাঁধন খুলে দাও। নাম্বার 5ও তার কথার জালে ফেসে যায় আর বাঁধন খুলে দেয়। কিন্তু বাঁধন খুলতেই নাম্বার 6 প্রথমে তাকে বন্দি করে আর পরে সবাইকে আবারও বন্দি করে নেয়। তারপর কে তার পায়ের আঙ্গুল কেটে নিয়েছে তা জিজ্ঞেস করে, কিন্তু কেউ কোনো উত্তর দেয় না। আর রেগে গিয়ে সে এটি বন্দুক অর্ডার করে। তারপরে সবাই চুপ করে থাকলে নাম্বার 7-এর পায়ে গুলি করে। নাম্বার 7 বলে, তুমি সিসিটিভি চেক করে দেখতে পারো কে তোমার সাথে এমনটা করেছে। তারপর যখন তারা সিসিটিভি চেক করে তখন দেখতে পায় নাম্বার 1 তাদের সাথে এমনটা করেছে, কারণ গেম থেকে বের হওয়ার আগে সে সবার উপর প্রতিশোধ নিতে চেয়েছিল। কারণ নাম্বার 6 আর নাম্বার 8 নাম্বার 1-এর সাথে অনেক অত্যাচার করেছে। তারপর তারা দেখে নাম্বার 1 শুধু তার আঙ্গুলি কাটেনি, বরং তার মুখে হিসু করে দিয়েছিল। এটা দেখে নাম্বার 6 আরো বেশি রেগে যায় আর বন্দুক নিয়ে নাম্বার 1-এর কাছে যায়। নাম্বার 1-কে মারতে যাবে তখন নাম্বার 8 নাম্বার 6-এর পিছনে টিজার গানের শক দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। সিঁড়ি থেকে পড়ে যাওয়ায় নাম্বার 6-এর হাত পা ভেঙে যায়। তারপর নাম্বার 8 সবাইকে সবার রুমে বন্দি করে নেয়, কারণ এখন সে সবাইকে গোলাম করে রাখতে চায়, শুধুমাত্র নাম্বার 5-কে রেখে। কারণ নাম্বার 5 একজন ডক্টর আর সে অনেক সহজ সরল।
নাম্বার 8 গেমের সময় বাড়াতে চায়, তাই সে সবাইকে নির্যাতন করা শুরু করে। নাম্বার 1কে চেয়ারের মধ্যে বসিয়ে হাত পা বেঁধে গলার মধ্যে পানি দিয়ে আটকিয়ে চোখগুলো টানা দিয়ে রাখে যেন কখনোই ঘুমাতে না পারে। এইভাবে অত্যাচারের মাধ্যমে গেমের টাইমার অনেক বাড়তে থাকে। এসব টর্চার করার কাজ নাম্বার 4কে দিয়ে করাতো। আর একদিন নাম্বার 4 নাম্বার 1-এর কাছে আসে টর্চার করার জন্য। তখন নাম্বার 1 তাকে বলে, আমি 100 মিলিয়ন ইউয়ান এই জন্য পেতে চেয়েছিলাম, কেননা 100 মিলিয়ন ইউয়ান দিয়ে আমি আমার রুম পরিবর্তন করে যে কারো রুম নিতে পারতাম। আমি নাম্বার 8-এর সাথে রুম চেঞ্জ করতে চেয়েছিলাম। তুমি যদি আমাকে মুক্ত করে দাও তাহলে আমি তোমাকে নাম্বার 8-এর রুম দিব আর আমি তোমার রুমে চলে যাব। এতে করে তুমিই হবে এই গেমের কিং। আর এটা শুনে নাম্বার 4ও লোভী হয়ে যায়, কারণ সেও নাম্বার 8-এর মতো বেশি টাকা ইনকাম করতে চায়। তারপর সে নাম্বার 5-এর সাথেও প্ল্যান শেয়ার করে তার দলে নিয়ে নেয় আর তারা বন্দি সবাইকে মুক্ত করে দেয়। কিন্তু যখনই নাম্বার 8 তা জেনে যায় সে গুলি করতে চাইলে নাম্বার 4 তার মাথায় আঘাত করে তাকে বন্দি করে নেয়। এখন তো সবাই মুক্ত, কিন্তু নাম্বার 5 এখন নাম্বার 6-এর উপর প্রতিশোধ নিতে চায়। তাই তার রুমে গিয়ে নাম্বার 5 নাম্বার 6-এর গোপনাঙ্গ কেটে নেয়। এরপর নাম্বার 1-এর প্ল্যান অনুযায়ী সে 100 মিলিয়ন ইউয়ান দিয়ে তার রুম পরিবর্তন করতে চায়। সে 100 মিলিয়ন ইউয়ান পে করে দেয়। তার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার পর একটি মেনু বের হয়, কারণ 100 মিলিয়ন ইউয়ান শুধুমাত্র এই মেনুর দাম ছিল। রুম পরিবর্তন করতে হলে তাকে আরো বেশি টাকা দিতে হবে। এটা শুনে নাম্বার 1 ভেঙে পড়ে, কারণ তার এত কষ্টের টাকা সব শেষ হয়ে গেছে। নাম্বার 1-কে দেখার পর সবাই সিদ্ধান্ত নেয় যে কোনো মূল্যে তাদের এই গেম থেকে বের হওয়া দরকার, কেননা এখন তাদের যা টাকা আছে তা দিয়ে তাদের জীবন সুন্দরভাবে কেটে যাবে। যেমন বাস্তব জীবনে নাম্বার 1 একজন জোকার ছিল, আর তার মেয়ে অনেক বেশি অসুস্থ ছিল, যার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা না থাকায় সে আত্মহত্যা করতেই যাবে, তখন তার সামনে একটি বড় গাড়ি এসে দাঁড়ায়, যেমনটা কাহিনীর শুরুতে জিনসুর কাছে এসে দাঁড়ায় আর তাকে এই গেমে নিয়ে আসে। নাম্বার 2 একজন অ্যাথলেটিক ছিল, তার বন্ধুর অনেক বড় অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন, আর সেও আত্মহত্যা করতে চেয়েছিল, আর তাকেও ওই লম্বা গাড়ি এসে এই গেমে নিয়ে আসে। জিনসুর কাহিনী তো শুরুতেই বলে দিয়েছি। অন্যদিকে নাম্বার 4 একজন মডেল হতে চেয়েছিল, আর টাকা না থাকায় সে এটি বিল্ডিং এর পার্কিং এ কাজ করত। একদিন তার বান্ধবীরা তাকে দেখে নেয় আর অনেক মজা নিতে থাকে, তাই সেও ওই গাড়ি দিয়ে এই গেমে চলে আসে। অন্যদিকে নাম্বার 5 যে একজন ডক্টর ছিল, তার দিন ভালোই যাচ্ছিল, কিন্তু ডক্টরের বেশি সরলতার সুযোগ নিয়ে একটি লোক ডক্টরের সব টাকা পয়সা নিয়ে নেয় আর তাকে ব্ল্যাকমেল করতে থাকে। তাই সে ব্যাংক থেকে লোন নিয়ে তাকে টাকা দিয়েছে, আর ব্যাংকের লোন পরিশোধ করার জন্য এই গেমে এসেছে। নাম্বার 6 একজন ফুটবল প্লেয়ার ছিল, কিন্তু তার গরম মেজাজের জন্য তাকে টিম থেকে বের করে দেয়, আর টাকার জন্য সেও এই গেমে আসে। অন্যদিকে নাম্বার 7 একজন স্ক্রিপ্ট রাইটার, কিন্তু তার কাহিনীর ডিরেক্টর পছন্দ করতো না, তাই সে এসব বাদ দিয়ে টাকা ইনকামের জন্য ওই গাড়ি দিয়ে এই গেমে আসে। এদিকে নাম্বার 8 একটা আর্ট গ্যালারিতে গান গাইতো, কিন্তু একদিন আর্ট গ্যালারির মালিক তাকে অপমান করে বের করে দেয়। তাই সে টাকা ইনকাম করে ওই আর্ট গ্যালারির মালিককে শিক্ষা দিতে চায়, তাই সেও এই গেমে আসে। সবার মধ্যে কমন বিষয় হচ্ছে সবাই টাকার জন্যই এই গেমে অংশ নিয়েছে। তারপর বর্তমানে দেখানো হয় সবাই গেম থেকে বের হতে চায়, কিন্তু তাদের সিদ্ধান্ত নাম্বার 1 মেনে নেয় না, আর বন্দুক নিয়ে সবাইকে ভয় দেখাতে থাকে, কারণ সে এখন আরো বেশি সময় থেকে অনেক টাকা ইনকাম করতে চায়। সে সবাইকে বেঁধে একাই এই গেমের টাইম বাড়াতে চায়। সেটি স্টেজ শোর ব্যবস্থা করে, কেননা সে বাস্তব জীবনেও একজন জোকার ছিল, তাই সে অনেক সুন্দরভাবে অভিনয় করতে থাকে। অভিনয় করতে করতে সে একটি দড়ির উপর উঠে যায় এবং চলতে চলতে হঠাৎ ব্যালেন্স হারিয়ে নিচে আগুনে পড়ে যায়। সে আগুনে পুড়তে থাকে, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসতে পারে না, কারণ সবাই বন্দী ছিল। কিন্তু নাম্বার 1-কে পুড়তে দেখে জিনস অনেক কষ্টে তার বাঁধন খুলে সবাইকে মুক্ত করে দেয়, আর সবাই মিলে আগুন নিভাতে থাকে। কিন্তু যখনই নাম্বার 1-এর জন্য চিকিৎসা ব্যবস্থা করবে, তারা দেখতে পায় হঠাৎই গেমের টাইমার 1500 ঘন্টা হয়ে যায়, কিন্তু সবাই এই গেম থেকে বের হতে চায়। তাদের সামনে একটি রাস্তায় থাকে, তারা সিসি ক্যামেরা ভাঙতে শুরু করে, কেননা সব সিসি ক্যামেরা ভাঙলে কোনো দর্শক আর তাদের দেখতে পারবে না, আর এই গেম অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তাদের প্ল্যান কাজও করে। সব ক্যামেরা ভাঙার পর এই গেমের দরজা খুলে যায়। সর্বশেষ তারা গেম থেকে বাইরে বের হতে পারে। বাইরে একটি কার্ডে লেখা ছিল তারা যত টাকা অর্জন করেছে সব টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, যতক্ষণে দরজা খুলে নাম্বার 1 মারা যায়, সবাই গেম থেকে বের হয়ে যায়। তারপর অনেক সময় পরে দেখানো হয় জিনসু নাম্বার 1-এর স্মৃতিতে একটি অনুষ্ঠান করে। সবাই সেখানে আসে, শুধু নাম্বার 6 আর নাম্বার 8 ব্যতীত। নাম্বার 6 ফুল পাঠিয়েছে আর চিঠিতে বলেছে আমি জীবনে অনেক দূরে এসে গেছি। অন্যদিকে নাম্বার 8 ওই আর্ট গ্যালারি থেকে প্রতিশোধ নিতে চায়, তাই সে তার সব টাকা দিয়ে একটি মিসাইল কিনে ওই আর্ট গ্যালারি ধ্বংস করে দিয়েছে। তাই সে এখন জেলে বন্দী। নাম্বার 2 টাকা দিয়ে তার বন্ধুরা এবং নাম্বার 1-এর মেয়ের চিকিৎসা করায়। সবার জীবন সুন্দরভাবে কাটতে থাকে, আর জিনসু সিদ্ধান্ত নেয় সেও জীবনে ভালো কিছু করবে। তারপর কাহিনী শেষে নাম্বার 7-কে দেখানো হয়, যে একটি স্ক্রিপ্ট লিখেছে, যা টাইটেল দিয়েছে দ্য 8 শো।
স্ক্রিপ্ট পড়ার পর ডিরেক্টর অনেক খুশি হয় আর বলে কাহিনী এতটা ইন্টারেস্টিং যে আমার মনে হয় এই গেমের ভেতর তুমিও ছিলে। এইখানে কাহিনী শেষ হয়। বন্ধুরা, এক্সপ্লেনেশনটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।